অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আবেদন গতকাল খারিজ হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতে। প্রয়োজনে তিনি আপিল করতে পারবেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ। আর অন্যদিকে সংসদ কিন্তু এখনো উত্তাল। বুধবার যে ঘটনা ঘটে গিয়েছে তার রেশ এখনো রয়ে গিয়েছে এবং ললিত ঝা অন্যতম মাস্টারমাইন্ড, তার সঙ্গে ইতিমধ্যেই বং কানেকশন আরো মজবুত হয়েছে তার পরিবারের বয়ানে। এইসব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে। রাহুল চক্রবর্তী রয়েছেন, রাজশ্রী লাহিড়ী রয়েছেন, আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় রয়েছেন, সুব্রত দত্ত এবং বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, তবে তার আগে শুরুতেই আপনাদের দেখিয়ে রাখি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ হয়ে গেল। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সর্বোচ্চ আদালতের। অন্যদিকে কোর্টে তদন্তে নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্ডারে না থাকলেও বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় মানহানি হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলা চলাকালীন পর্যবেক্ষণ লেখা হচ্ছে না অর্ডারে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে, আবেদন খারিজের কোনো ব্যাপারই নেই, এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আবেদনপত্রে বেঞ্চ বদলের আর্জি থাকলেও এখনই তা নিয়ে কোনো পদক্ষেপ চাইছি না সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে, এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আমি আলোচনায় আসবো। প্রথমেই আইনজীবীকে দিয়ে শুরু করবো, শীর্ষেন্দু সিনহা রায়। শীর্ষেন্দুদা, আদালতের পর্যবেক্ষণ এবং আদালতের নির্দেশ, কোথাও এটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, আর সেই জায়গাটাতেই কি সমস্যা? বারবার হোঁচট খাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং যে কারণে বারবার তাদের এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা কি কোথাও বোঝার সমস্যা? আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে গতকাল কিন্তু সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে। এক, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার ঘরে ওনার মামলা চলবে না, বদল করতে হবে। আরেকটা হচ্ছে যে পর্যবেক্ষণ উনি দিচ্ছেন সেগুলো সংবাদপত্রে প্রকাশিত হবে না। দুটোই খারিজ করে দিয়েছেন। কারণ মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলে দিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির প্রত্যেকটা ডিরেক্টরের সম্পত্তি সব জায়গাটাতে ইডিকে দিতে হবে। ইডি ৫,০০০ পাতার একটা রিপোর্ট দিয়েছেন। পরবর্তী শুনানি হচ্ছে ২০শে ডিসেম্বর। তা সংবাদপত্র গণতন্ত্রের যে ৪টে স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ যে মিডিয়া, সংবাদপত্র, সেই জায়গাতে কোনো জজের পর্যবেক্ষণ প্রকাশিত হবে না। এই কথাটা কেন, কিসের জন্য হবে না? কি করেছেন উনি? নিয়োগ দুর্নীতি যে কত জায়গায় কোন জায়গায় গেছে সেটা আপনারা ভাবুন। কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, যাওয়ার অধিকার আছে, কিন্তু কোন বিষয়ে যাচ্ছেন সেটা দেখুন আগে। সেই জায়গাটা ভাবতে হবে। আজকে সমাজের মেরুদণ্ডে দুর্নীতি হয়ে গেছে, সেই জায়গাতে আপনারা জড়িয়ে যাচ্ছেন। সেইটা কেন করতে যাচ্ছেন? যে আমরা সেই জায়গা, আপনারা রাজ্য সরকার ভাবা উচিত ছিল যে আমরা দেখাবো যে নিয়োগ দুর্নীতি কিংবা কোনো জায়গায় কোনো দুর্নীতিতে আমরা জড়িত নই, একেবারে সেইটা করছেন না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই বলেছেন তদন্তে তিনি সহযোগিতা করবেন, তাকে যতবার ডাকা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। এমনকি এই সমস্ত নথিপত্র তিনি নিজে গিয়ে জমা দিয়ে এসেছেন সিজিও কমপ্লেক্সে, আমরা তাও দেখেছি। আমি রাহুল বাবুর কাছে এই জায়গায় আসবো। আদালতের পর্যবেক্ষণ, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ বদলের যে আর্জি গতকাল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, তা খারিজ হয়ে গিয়েছে আমরা দেখেছি। এবং সেখানে একটা বক্তব্য রয়েছে যে আদালতের পর্যবেক্ষণ মৌখিক আকারে বলা হচ্ছে, সেগুলো লিখিত আকারে হচ্ছে না। এটা একটা অবজারভেশন ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা যখন দেখছি বারবারই সংবাদ মাধ্যমের সামনে কেন আনছে, জনমানসে কেন সেগুলো সামনে আনা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এই আপত্তি জানানো হয়েছে। যদি সেই পর্যবেক্ষণগুলো জনসমক্ষে নাই আসতো, তাহলে ইডি যে বারবার ভর্ৎসিত হয়েছে, কি কারণে সম্পত্তির ডিটেল আদালতকে জানতে চাইতে হলো, এই প্রশ্নও কিন্তু আদালত করেছেন, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছেন। তাহলে সেক্ষেত্রে ইডির যে ব্যাকলগ গুলো রয়েছে বা ইডির ক্ষেত্রে যে ল্যাক অফ কনসার্ন রয়েছে, সেগুলোও তো সামনে আসছে। না, দেখো, দুটো প্রশ্ন এখানে আছে। প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির
যে প্রশ্ন তুমি করলে তার প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা লোকের নিজের একটা অধিকার আছে আদালতে যেতে পারে। শুভেন্দু অধিকারও রক্ষা কবচ নিয়ে বসে আছেন বিভিন্ন সময় বিভিন্ন কেসে আমরা দেখেছি। আমি সেখানে কারোর সাথে কোনো কম্পারিজনে যাচ্ছি না। প্রথম কথা, একটা লোক তাকে যদি অপরাধী প্রমাণ না করা যায়, তার বিরুদ্ধে প্রমাণের তথ্য না থাকে, তাহলে বারবার তাকে মেলাইন করার গল্পটা কোথা থেকে আসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার তদন্তকারী সংস্থা ডেকেছে উনি গেছেন, উনি জমা দিয়েছেন, উনি বলেছেন আমি কোঅপারেট করবো, কখনো এখানে কখনো দিল্লিতে, যেখানে যখন ডেকেছেন, ইভেন ওনার স্ত্রী ওনার শিশুপুত্রকে নিয়েও হাজিরা দিয়েছেন। সুতরাং এখানে কোথাও কোঅপারেট করছে না বা কোঅপারেশন করছে না তার তো কোনো প্রশ্ন আসছে না। তাহলে যতক্ষণ না কোনো কিছু প্রমাণিত হচ্ছে বা যতক্ষণ না কিছু দাখিল করতে পারছে, যেখানে আমরা দেখছি বিচারপতিকে স্বয়ং বিচারপতি উষ্মা প্রকাশ করছেন যে আপনারা তদন্তের গতি প্রকৃতি ঠিক জায়গায় হচ্ছে না, গতি ঠিক জায়গায় নেই, তাহলে মেলাইন করার যে প্রচেষ্টা চলছে তদন্তকারী সংস্থার থেকে সেটা স্বাভাবিকভাবে উঠে আসে। এবং এখানে দাঁড়িয়ে যদি বিচারপতি নিজেই ভরসা রাখতে না পারেন তদন্তকারী সংস্থার প্রতি এবং তারপরে সেগুলো সংবাদপত্রে বেরোয়, সেগুলো পাবলিক ডোমেনে আসে, তাহলে তার জন্য একটা ভয়ঙ্কর সম্মানের ব্যাপার থাকে, এখানে জড়িয়ে থাকে। সুতরাং যদি সেটার কোনো তথ্যগত প্রমাণ না থাকে বা লজিক না থাকে বা কন্টেন্ট না থাকে, তাহলে সেটাকে সামনে আনা হচ্ছে কেন? যদিও কিন্তু আদালত তা একেবারেই খারিজ করে দিয়েছে। আমি সুব্রত বাবুর কাছে এই জায়গায় যাব। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে এবং এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন গতকাল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে, যেটা খারিজ হয়ে গেল। এখানে মানহানির প্রসঙ্গটা আসছে কেন? লিপস এন্ড বাউন্স আমরা জানি যার তদন্তের নামটা জড়িয়েছে, কারণ হচ্ছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার একটা নির্দিষ্ট টাইমলাইন আছে, 31 ডিসেম্বর। তার মধ্যে তদন্ত শেষ করতে হবে। যেখানে কেন্দ্র তদন্তকারী সংস্থার গাফিলতির দিকটা বারবার আদালত প্রকাশ্যে তুলে ধরছে, সেখানে তদন্তের অনুষঙ্গে লিপস এন্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে স্বীকার করেছেন তিনি এখনো কোম্পানির ডিরেক্টর রয়েছেন, অন্যান্যদের সম্পত্তি চেয়ে পাঠানো হয়েছে। এখানে মানহানির জায়গাটা কোথায় আসছে বলে মনে হয়? প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখুন রাহুল ঠিকই বলেছে যে যেখানে যাচ্ছে সেখানে ডাকছে সেখানে উনি যাচ্ছেন। মুশকিলটা হচ্ছে যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যেখানে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস এবং খতিয়ান, একই সঙ্গে ওনার বাবা এবং মায়ের আয়ের উৎস খতিয়ান জানতে চেয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, গোটা গন্ডগোলটা এখানেই। সেই কারণে একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চ, এই স্কুল থেকে আরেকটা স্কুল, এখানে ফেল করলে আরেকটা জায়গায় গিয়ে সেম ল্যাটারালি ভর্তি হওয়া, এই কাজ চলছে। এই কাজ আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করে যাচ্ছেন, ফলে ওনাকে এটা করে যেতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, আচ্ছা কয়লা চোরের আবার মান, তারপর আবার হানি। পিসির ভাইপো হয়ে আমার কথাটা শোনো, পিসির ভাইপো হয়ে দুর্নীতি শুরু, আর স্বাভাবিক যা চলছে তা যদি চলতে থাকে কাকুর ভাইপো হয়ে জেলে যেতে হবে। পিসি এবং কাকু দুজনেই কালীঘাটে, দুজনেই আলাদা ব্যক্তিত্ব, কিন্তু এক এবং অদ্বিতীয় হচ্ছে ভাইপো, ওনাকে জেলে শেষ অবধি যেতেই হবে। আমি এই জায়গায় রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, সব থেকে বড় কথা হচ্ছে এখানে কেন্দ্র তদন্তকারী সংস্থার ভূমিকা, মানে যে জন্য এই গোটা বিষয়টা বারবার সামনে আসছে তা হচ্ছে এজেন্সির ভূমিকা। এজেন্সিকে বারবার ভর্ৎসিত হতে হচ্ছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অবজারভেশন তোমার নিশ্চয়ই মনে থাকবে, যেখানে বারবারই উনি বলেছেন যে একজন যখন তারা দাখিল করেছিল কাগজপত্র, সেই নথিপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি একজন সাংসদ, তার কোনো অ্যাকাউন্ট নেই, তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, মাত্র কয়েকটা এফডির হদিশ তারা, লাইফ ইন্স্যুরেন্সের হদিশ তারা দিতে পেরেছিল। এবং যেখানে রেজিস্টার্ড, কোন ঠিকানায় কোম্পানি রেজিস্টার্ড সেই ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে, কবে পরিবর্তন হয়ে গিয়েছে সেই সংক্রান্ত কোনো ডিটেল কিন্তু ইডি দিতে পারেনি। তাহলে কোথাও ইডির গাফিলতি এবং ইডিকে এই যে বারবার তার কাজটা বলে দিতে হচ্ছে, মনে করিয়ে দিতে হচ্ছে, টাইমলাইন স্মরণ করিয়ে দিতে হচ্ছে, সেই কারণেই কি এখন আদালতকে সরাসরি আক্রমণ করছেন, মানে আদালত বারবার আক্রমণের জায়গায় চলে আসছে? 5000 পাতার একটা রিপোর্ট জমা পড়েছে, যেখানে জাস্টিস অমৃতা সিনহা, এই যে উনি যে বলছেন সংবাদ মাধ্যমে দেখানো যাবে না, এখন হাইকোর্টের প্রসিডিংস অধিকাংশ ঘরেরই লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যায়। সংবাদ মাধ্যমে পাবলিশ হোক বা না হোক, জনগণ তার স্মার্টফোনে বিচারকরা কি বলছেন না বলছেন নিজেরাই ইন্টারনেটের মাধ্যমে দেখে নিতে পারবেন। এটাকে লুকোছাপা বা আড়াল করার কোনো জায়গা নেই, এবং মিডিয়াতে না দেখালেও সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েই যাবে। এটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা নেই। তো 5000 পাতার যে রিপোর্টটা জমা পড়েছে, সেখানে দাঁড়িয়ে জাস্টিস সিনহা কি জিজ্ঞাসা করেছেন যে 5000 পাতার রিপোর্টের যে উনার তো তাহলে এত যে সম্পত্তির তালিকা জমা পড়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ সম্পত্তি 2014 সালের পরে উনারা
মানে ক্রয় করেছেন বা গ্রহণ বেড়েছে, করেছেন বা সম্পত্তি বেড়েছেন, বেড়েছে। সম্পত্তি বেড়েছে 2014 সালের পরে, যে সময়টা থেকেই নিয়োগ দুর্নীতি ঘোরাফেরা করেছে, আরম্ভ হয়েছে বা সবে শুরু হয়েছে। তো উনার প্রশ্ন একটাই, যে প্রশ্নটা প্রথম দিন থেকে আমরা করে গিয়েছি, যে কালীঘাটের 35টা প্লটের সোর্স অফ ইনকাম কি, শান্তিনিকেতন কোন সোর্সে টাকা তৈরি হয়েছে, এই যে জন হপকিন্স না কোথায় বিদেশে চিকিৎসা করাতে হয়, যে যেখানে আমেরিকান বিলিয়নাররা চিকিৎসা করাতে সাহস পায় না, সেইখানে চিকিৎসা করতে যাওয়ার সোর্সটা কি, শুধুই কি ব্যানার্জি হার্ডওয়্যার না আরও অন্য কিছু আছে, সেইটাই প্রশ্ন করেছেন। আর উনি যে বললেন যে শিশুপুত্রকে নিয়ে হাজিরা দিয়েছেন, আমি বলে রাখি শিশুপুত্রকে নিয়ে হাজিরা দেওয়ার কথা ইডি সিবিআই নিশ্চয়ই কোথাও বলেছে বলে আমার মনে হয় না, কিন্তু শিশুপুত্রকে নিয়ে সেটা হচ্ছে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য এবং নাটক করার জন্য। তো নাটকটাকে আমার মনে হয় বাদ দেওয়াই উচিত। 9 বছর ধরে নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার, তখন সিবিআই বিভিন্ন কেসে তাকে ড্রিল করেছে। আমার মনে হয় না গোটা ন্যাশনাল মিডিয়া থেকে আরম্ভ করে কোন রিজিনাল মিডিয়া ইনক্লুডিং গুজরাট মিডিয়া দেখাতে পারবে একটা ভয়েস যেখানে কোথাও আন্দোলন হয়েছে, কোর্ট ঘুরে গেছে এবং ধর্ণা দেওয়া হয়েছে। প্রশ্ন বারবার আনার চেষ্টা করছি, যদি তদন্তকারী সংস্থা তার রিপোর্টে তার কন্টেন্ট না থাকে, তার দোষটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বারবার যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছি, যে পারসেপশনটা তৈরি করা হচ্ছে, যে পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি বিচারপতি নিজে খুশি না হন, তদন্তে সন্তুষ্ট না হন, সেটা তদন্তকারী সংস্থার বর্তায়, তাহলে সেই মানুষটিকে অপমান করা। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করবো রাহুল দা, সেটা হচ্ছে যে বিচারপতিও তো সন্তুষ্ট নন, এজেন্সির ভূমিকায় এজেন্সি যা করছে তাদের বিচারপতিও সন্তুষ্ট নন, তাহলে সেই বিচারপতিকেই বদলানোর আবেদন। না, প্রথম কথা রাজস্বী যেটা বলছে, যে আমরা জিজ্ঞেস করছি, আমরা জানতে চাইছি, ঠিক এটা দায়িত্বটা কার? দায়িত্বটা তদন্তকারী সংস্থার। তার মানে আমি এটা উল্টো ধরতে পারি যে তাদের কাছে নেই কোনো তথ্য, তা দিতে পারছেন না, তারপরও বিচারপতি স্বতঃস্ফূর্ত হয়ে বারবার জিজ্ঞেস করছে, তার মানে বিচারপতি এই জায়গায় তাহলে আপনাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? এজেন্সি ভর্ষিত হচ্ছে, ভর্ৎসনা করছেন বিচারপতি অমৃতা সিনহা, সেই বিচারপতির বেঞ্চটাই বদল করতে চাইছেন কেন? এর একজন প্রখ্যাত আইনবিদ বলেছিলেন, লর্ড ডেনিং, যে তুমি যত বড়ই হও না কেন, তুমি আইনের ঊর্ধ্বে নও। আজকে আপনাদের মনে থাকবে যে মহামান্য বিচারপতি আপনার অভিষেক গাঙ্গুলির, অভিজিৎ গাঙ্গুলির থেকে বেঞ্চ বদল হয়ে সেই অমৃতা সিনহার ঘরে হয়েছিল। বেঞ্চ বদল হয়ে লাভ নেই, বেঞ্চ বদল হয়ে লাভ নেই। দুর্নীতি যদি করেন তাহলে সেই জায়গাতে আপনাদের ভাবতে হবে, অবশ্যই তথ্য থাকতে হবে। 5000 পাতার তথ্যতে বিপুল সম্পত্তির তথ্য তথ্যের প্রশ্নই যখন উঠছে এবং আয়ের উৎস নিয়ে যখন আপনারা কথা বলছেন, তখনই আপনাদের জানিয়ে রাখবো যে 12ই ডিসেম্বর শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরার সম্পত্তির একটা প্রসঙ্গ ওঠে। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কিনা ইডির কাছে তখন জানতে চান মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। নথি থেকে দেখা যাচ্ছে এই বিপুল সম্পত্তির বেশিরভাগই 2014 সালের পরে, এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যেই নিয়োগ দুর্নীতি, এই মন্তব্য করেন মাননীয় বিচারপতি। আমি এই জায়গায় সুব্রত বাবুর কাছে আসবো। একেবারে সম্পত্তির শুরু, সম্পত্তি কিভাবে বাড়লো, সেই সমস্ত ডিটেলটা আদালত প্রত্যেকবারে জানতে চেয়েছে। যতবারই এজেন্সি সেই খতিয়ান দিয়েছে, কখনো আদালত সন্তুষ্ট হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সন্তুষ্ট হয়নি। তো সেক্ষেত্রে বারবারই কিন্তু বলা হয়েছে, এজেন্সির ভূমিকার সমালোচনা করা হয়েছে। আর এখন যেহেতু সময়টা হাতে অত্যন্ত কমে এসেছে, নিঃসন্দেহে বারবার নজর এজেন্সির দিকে, এবং সেখানে যদি আদালত এজেন্সিকে ভৎসনা করে, এজেন্সিকে বলে তার পরবর্তী কাজ কি, তার মানে কি আদালত পর্যবেক্ষণের বদলে নির্দেশ দিচ্ছে? না, অ্যাকচুয়ালি এটা যেটা হচ্ছে, জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে সেন্ট্রাল এজেন্সিগুলোর প্রতি মানুষের একটা আস্থা আছে, কারণ রাজ্য পুলিশ তো দলদাস। তো সেই সেন্ট্রাল এজেন্সিগুলোকে যে অ্যাক্টিভিটি নিয়ে মানুষ দেখতে চায়, কারণ মানুষের যে এত টাকা চুরি হলো, এত যা হলো, সেইটা যারা করলেন বা যারা অভিযুক্ত, তারা অভিযুক্ত এটা কি সত্যি না মিথ্যা, এটা সামনে আসছে না। এবং এই যে পশ্চিমবাংলার জনগণের এই পারসেপশন মাননীয় বিচারপতিদের মুখ দিয়ে বেরোচ্ছে, ফলে ওইটা পর্যবেক্ষণও হতে পারে, কিন্তু পশ্চিমবাংলার মানুষের বোধের মধ্যে ওইটা ডিরেকশন হিসেবেই যাচ্ছে যে সেন্ট্রাল এজেন্সি, তুমি তাড়াতাড়ি এই অভিযুক্ত যারা পারসেপশন বলছে এরা দোষী, এদের বিহাইন্ড দ্য বার। বেশ, আমি পারসেপশনের জায়গা থেকে সমীর বাবুর কাছে একবার যাই। আমি নিঃসন্দেহে সংসদ বিষয়ে সমীর বাবুর কাছে অবশ্যই তার মতামত জানতে চাইবো, কিন্তু এক্ষেত্রে সমীর বাবু
বাবু এজেন্সির প্রসঙ্গ যখন এলো একটা জিনিস জানতে চাইবো, আদালত যখন বলছে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, আমরা জানি এত ভয়ানক একটা দুর্নীতি হয়েছে এবং সেখানে বারবার এজেন্সি গিয়ে ভর্ৎসিত হচ্ছে, সেখানে এজেন্সিকে যখন বারবার আমরা দেখছি কখনো বলতে হচ্ছে যে আপনারা কি যথেষ্ট প্রশিক্ষিত, কখনো বলতে হচ্ছে যে যিনি জেলে রয়েছেন কোথাও তাকে কি বাঁচানোর চেষ্টা করছেন, কোথাও কি তার হয়ে লড়ছেন, আপনাদের কি বদলি করে দেবো, কোথাও আর বিচারপতিকে বলতে হচ্ছে আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবো, আপনাদের বদল আমি চাই, তাহলে সেখানে একটা নিরপেক্ষ তদন্ত আদালত চাইছে এবং অত্যন্ত দ্রুত সমাধান চাইছে, সেটাই কি সামনে আসছে সাধারণ মানুষ হিসেবে আমাদের সকলের কাছে? সবাইকে শুভ সকাল। অনেকক্ষণ পরে সুযোগ পেলাম। প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি যারা রয়েছে, বি ইট সিবিআই, বি ইট ইডি, ইভেন পার্টলি এনআইএ, এই যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো রয়েছে তাদের ক্যাপাবিলিটি এবং যদি আমরা কনভিকশনটা দেখি, রেট অফ কনভিকশন, আমরা বেশি খুশি হতে পারি না সাধারণ নাগরিক। কারণ কোথাও না কোথাও একটা লুপ হোল থেকে যাচ্ছে, কিংবা যে সিনসিয়ারিটি এবং অ্যাগ্রেসিভনেস যেটা দরকার ডিউরিং ইনভেস্টিগেশন, যাতে ইম্পিকেবল এভিডেন্স প্রডিউস করে সেই জায়গাটায় যেন কোনো রকম প্রশ্নচিহ্ন না থাকে। দ্বিতীয়ত, ওদের দোষের থেকেই এই এজেন্সিগুলো যেভাবে একের পর এক বড় কি বলবো যে অপরাধ এবং যেটা মানে টাকার ব্যাপার নিয়ে আজকে মনে হচ্ছে যেন এই রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। কে কত টাকা এর মাধ্যমে যারা পদাধিকারী আছে ভাবে কামরা আদায় করতে পারে, এবং প্রত্যেকটি জায়গায় এটা জানে না যে এগুলো জনগণের টাকায়। একদমই বারবারই এই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তার যে ভূমিকা, তার যে তদন্তের গতি প্রকৃতি, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আবেদন খারিজ, আর এই প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, পাল্টা কি উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, পরপর আপনাদের শোনাবো। আইপো কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে। সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় তিনটি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন। আমি রাহুল বাবুর কাছে এই জায়গায় যাব, স্ট্রে কমেন্টস বলছেন, কিন্তু এই কুণাল ঘোষকেই আমরা দেখেছি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় তিনি কি ধরনের মন্তব্য করেছিলেন, বিচারপতি রাজশেখর মান্থা কিভাবে তাকে হেনস্থা হতে হয়েছিল, মানে ব্যক্তি বিচারপতিদের আক্রমণ কেন? বারবারই রাজশেখর মান্থার বাড়ির বাইরে আমরা দেখেছি কিভাবে পোস্টার পড়েছিল, এখনো পর্যন্ত সেখানে কজন গ্রেফতার হয়েছেন, সেই সিসিটিভি ফুটেজ কোথায় গেল, সামনে আসেনি। তাছাড়াও তার এজলাসে কিভাবে তৃণমূলপন্থী আইনজীবীরা তারা বয়কট করেছিলেন তাও আমরা দেখেছি, এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার হেনস্থার ঘটনাও আমরা দেখেছি। দেখো, বিচারপতিকে নিয়ে ব্যক্তিগত আক্রমণের পক্ষে নয়, সেটা অন্য কথা, কিন্তু তুমি যেটা বারবার বলছো না, আমি বারবার একটা কথা বলার চেষ্টা করছি, বিচারপতি যে রায়টাই দিন এবং যদি সেটা তদন্তকারী সংস্থা তাকে খুশি না করতে পারেন বা তার কাছে কোনো কন্টেন্ট বা কোনো তথ্য না থাকে সরাসরি, তাহলে ব্যাপারটা এমন হচ্ছে যেন তিনি নিজেই তদন্ত নেমে যাচ্ছেন। বারবার বলি, একবার যে এই কমেন্টটা করেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে আপনারা তদন্ত না করতে পারুন, আমি গিয়ে তদন্ত করছি, কোর্ট মনিটর তদন্ত না, আমার একদম কোর্ট মনিটর তদন্ত, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে মানে কোথাও দাঁড়িয়ে নিজে সত্যস্য মানে প্রণোদিত হয়ে নিজেই তদন্ত করার যে অভিপ্রায়টা, সেটা কোথাও মনে হচ্ছে যে পাবলিক ডোমেনে আসা ঠিক হচ্ছে না, এবং তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অ্যাপিলটা এই জন্যই করা হচ্ছে, থাকলে বলুক, না থাকলে উনি তো বলেছেন আমাকে অ্যারেস্ট করুক, ক্ষমতা থাকলে সে অ্যারেস্ট করার ব্যাপারে তো আসছে না, তো ক্ষমতা নেই বলে দীর্ঘদিন ধরে চলছে এটা, তথ্য নেই বলে দীর্ঘদিন ধরে চলছে এটা, কোনো প্রমাণ নেই বলে দীর্ঘদিন চলছে এটা, এটা লম্বা চলতে পারে না। কোথাও দাঁড়িয়ে এটা তো একটা ইতি হওয়া উচিত, এবং কাউকে মেলাইন করা এটা একদম ঠিক নয়। এখানে মেলাইন করার প্রশ্নটাই আসছে কেন, আমি বারবার এই জায়গাটাই জানতে চাইছি। আমি শীর্ষেন্দুদার কাছে এটাই পরিষ্কার করতে চাইছি, কিছু কাগজপত্র চেয়ে পাঠানো এবং সেই কাগজপত্রগুলোতে সন্তুষ্ট হচ্ছে না আদালত, এবং সেই জন্য তাদের বারবার ভৎসনা করতে হচ্ছে এজেন্সিকে, তাহলে এখানে যিনি পার্টি, যিনি কাগজপত্র জমা দিচ্ছেন, এখানে তার মেলাইন করার প্রসঙ্গটা আসছে কোথায়? প্রমাণ
দুর্নীতি, হ্যাঁ। তার জন্য তো একটু সময় লাগবেই। আর জিনিস হচ্ছে যেগুলো প্রমাণ যেগুলো করুন। তদন্তের ক্ষেত্রে লাগবে, যে নোটস, যে তথ্য, যে ইনফরমেশন যেগুলো লাগবে সেগুলো চেয়ে পাঠাচ্ছে কোর্ট। নেই তো। কোর্ট বারবার চেয়ে নেই কি না নেই সেটা পরে দেখতে হবে। নেই তো, কিন্তু দেবে চেয়ে কোত্থেকে? পাঠাচ্ছে সেই জায়গাটাতে দেখতে হবে। আজকে তদন্তকারী অফিসাররা যখন গাফিলতি করছে, সময় নষ্ট করছে, 5,000 তখন পাতার তাদেরকে নথি, জোর করে বলা হচ্ছে 5,000 পাতার নথি তো আদালত রয়েছে, দিয়েছে, আপনি কারণ নেই কি? তা কোনটা বলছেন আজকে রাহুলদা? উদ্দেশ্যটা কি? 5,000 পাতার নথি। সেই বেশ, জায়গায়- সুব্রতদার কাছে আমি এক জায়গায় যাবো, একবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের অংশটা পড়ে দিই, কারণ রাহুল বাবু বারবার যে প্রসঙ্গটা তুলছেন যে এখতিয়ারের প্রশ্ন, এই মামলায় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে গতকাল যেটা জানিয়েছে যে এই মামলায় কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ তার মধ্যে সর্বোচ্চ আদালত ঢুকবে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আদালতের কি পর্যবেক্ষণ মৌখিকভাবে হলো নাকি অন্য কোনো ভাবে সেটা গুরুত্বপূর্ণ নয়, রায় গুরুত্বপূর্ণ, অন্য কোনো বিষয় নয়। সর্বোচ্চ আদালতের অবজারভেশন। ফের মনে করিয়ে দিচ্ছি, আদালতের রায় মানতে বাধ্য সব পক্ষই। তাছাড়া তদন্ত কিভাবে হবে, তদন্ত চলাকালীন আদালত কখন হস্তক্ষেপ করতে পারবে, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের আগেই অনেক রায় আছে। সুব্রতদা, দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যা হচ্ছে তদন্ত, পুরোটা কোর্টের নির্দেশে এজেন্সির কাছে দেওয়া হয়েছে, এটা কেউ দেয়নি আলাদা করে, স্বতঃপ্রণোদিতও না। ফলে বিচারপতিদের সমস্ত এখতিয়ার আছে গোটা বিষয়টাকে ভালো করে দেখা এবং ঠিকমতো হচ্ছে কিনা সেটার ওপর নজরদারি রাখা। যেটা হচ্ছে এখন জনগণের কাছে, পশ্চিমবাংলার বিচারপতিরা যারা কলকাতা হাইকোর্টে এই ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করছেন বারবার, তারা অ্যাজ হিরো প্রতিষ্ঠিত হচ্ছেন। তার কারণ মানুষ দেখছে যে এই লোকগুলোই সেই লোকগুলো যারা চোর ধরতে চাইছে, আর বাকিরা হঠাৎ গোল গোল করে ঘুরছে। ফলে এটা বুঝতে হবে যে বিচারপতিদের হস্তক্ষেপের যে ঘটনা ঘটছে বারবার, সেটা আসলে পশ্চিমবাংলার জনগণের যে অ্যাসপিরেশন, সেটা বিচারপতিদের মুখ দিয়ে বেরোচ্ছে। এটাকে সম্মান করতেই হবে। আমি একটা কথা বলছি, ভালো কথা। এই যে সমস্যা তুমি বলছো না যে কেন প্রবলেমটা কোথায়, আজকে এই যে পাবলিক ডোমেনে আসছে, এর ফলে বিরোধীরা এটাকে নিয়ে জল ঘোলা করছে এবং মানুষের কাছে যেহেতু রাজনীতি করে সবাই, সেখানে দাঁড়িয়ে এমন কোনো মেসেজ যাওয়া ডেফিনেটলি উচিত না যে বিরোধীরা জল ঘোলা করছে। আমি রাজস্বী এই জায়গায় একবার সংক্ষেপে যাই, বিরোধীরা কিভাবে ব্যবহার করবে, বিরোধীরা কোন বক্তব্যকে কি অ্যাঙ্গেলে খেলবে, সেটা তো একেবারেই তাদের করতে পারবে না। এটার উপরে কি নিয়ন্ত্রণ করা যায়? আদালত যদিও আদালত খারিজ করে দিয়েছে, সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে। কুসুমিতা দি, জনতার প্রশ্ন এবং বেসিক পার্টিনেন্ট কোয়েশ্চেন, যেটা যে কেউ প্রশ্ন করবে, আমার যদি আজকে বিরাট একটা সম্পত্তির বৃদ্ধি পেয়ে যায় রাতারাতি, আমার পাড়ার লোকেও আলোচনা করবে, আমার আত্মীয় স্বজনরাও আলোচনা করবে। সেখানে একজন রাজনীতিবিদ যিনি 2011 সালে নাকি MBA তথাকথিত কমপ্লিট করে বেরোলেন, তার 2014 সালের পরে, যাই হোক সার্টিফিকেট জালি ফালি, সেটা নিয়েও ডিসপিউট আছে। এবার তার এই প্রভূত সম্পত্তি, এটা তো বেসিক কোয়েশ্চেন। জনতার, যিনি জনতার ভোটে নির্বাচিত একজন সাংসদ, তার সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গিয়েছে এবং বেঞ্চ বদলের যে আর্জি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী করেছিলেন, আপাতত তা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন না, এমনটাই জানিয়েছেন।